হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে কোয়ান্টা পরিবারে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে থার্মোডাইনামিক্সের পার্ট 2 ভিডিও নিয়ে। এই পার্ট 2 ভিডিওতে আমি গত ভিডিওতে যেখান পর্যন্ত শেষ করেছিলাম আজ সেখান থেকে শুরু হবে। তো আজকে কি কি শুরু করব, আমি টপিকগুলো দেখো বোর্ডে লিখেছি। আমি গত ভিডিওতে সিপির মধ্যে কে বড় সেটা দেখেছিলাম যে সিপি বড়। আজকে আমরা দেখব যে এই সিপির মধ্যে সম্পর্কটা, অর্থাৎ রিলেশন বিটুইন সিপি অ্যান্ড সিভি। এরপরে ডিফারেন্ট টাইপ অফ থার্মোডাইনামিক প্রসেস যে আমি শিখিয়েছিলাম তার আইসোথার্মাল অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া কৃতকার্যের রাশিমালা বের করব। তারপরে আছে রুদ্ধতাপ প্রক্রিয়া কৃতকার্যের রাশিমালা বের করব, এবং রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ আয়তনের মধ্যে যে সম্পর্কটা আমি দেখিয়েছিলাম গত ভিডিওতে, তো আজকে ওই চাপ আয়তনের মধ্যে যে সম্পর্কটা সেটা প্রমাণ করব। এরপরে অবশ্যই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। এখানে আমি দেখাবো যে কেন সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের দরকার হলো। কারণ আমরা তো প্রথম সূত্র নিয়েই সন্তুষ্ট হতে পারতাম। ওখানে আমরা কোনো বস্তুকে তাপ দিয়ে বা কোনো গ্যাসকে তাপ দিয়ে তার অভ্যন্তরীণ শক্তিকে বৃদ্ধি করেছিলাম, এর ফলে কিছুটা বাহ্যিক কার্য হয়েছিল। তো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স অর্থাৎ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কেন দরকার হলো সেটা আমরা আজকে জানবো। এরপরে অবশ্যই জানবো প্রত্যাবর্তক এবং অপ্রত্যাবর্তক প্রক্রিয়া অর্থাৎ রিভার্সিবল অ্যান্ড ইরিভার্সিবল প্রসেস। তারপরে তো অবভিয়াসলি জানবো আমাদের এন্ট্রপি জিনিসটা কি। তো চলো, আজকের ভিডিও খুব মজাদার হচ্ছে, তোমরা সবাই ভালো করে প্র্যাকটিস করবে। আমি যে সমস্ত কন্টেন্টগুলো আপলোড করেছি সেগুলো ভালো করে অভ্যাস করবে, এবং অবশ্যই ফিজিক্সকে রপ্ত করতে গেলে প্রবলেমে দক্ষ হতে হবে। আর প্রবলেমে দক্ষ হতে গেলে তোমাদের থিওরির বেসটাকে ক্লিয়ার করতে হবে। অর্থাৎ আমি একটু বলে নেই, তোমরা যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো দাও বা দেবে ভবিষ্যতে, সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোতে দেখবে যে প্রবলেম বেশি থাকবে। তাহলে ফিজিক্সকে একদম দক্ষতার মধ্যে নিয়ে আসার জন্য তোমাদেরকে প্রবলেমে দক্ষ হতে হবে। সেই জন্য প্রত্যেকটা কন্টেন্ট তোমরা ভালো করে দেখবে এবং বাড়িতে ভালো করে অভ্যাস করবে। অবশ্যই লিখে প্র্যাকটিস করবে। আর ক্লাস 10-এর স্টুডেন্টদেরকে আমি একটু বলছি, তোমরা কোনো দুঃখ পাওয়ার কিছু নেই। আমি খুব তাড়াতাড়ি 10-এর যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো যেগুলো রয়ে গিয়েছে, যেমন তড়িতের কনসেপ্ট অর্থাৎ চলতড়িৎ, তারপরে লাইট, এইগুলোতে প্রবলেম বেস থিওরি রয়েছে, আমি এগুলোতে অবশ্যই দেখাবো। এবং আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা জানো বা কন্টেন্টে একটা করে থিওরি বেস প্র্যাকটিক্যাল থাকে। তো আজকেও একটা থিওরি বেস প্র্যাকটিক্যাল আছে, যেটা খুবই মজাদার হচ্ছে। তো চলো আমরা প্রথমে প্র্যাকটিক্যালটা দেখে নিই। দেখো, আমি একটা বোতলে বেলুন লাগিয়ে যখন গরম জলের মধ্যে রেখে দিয়েছি, তখন কি হয়েছে না, এই বোতলের ভেতরকার বায়ু এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য এই বেলুনটাকে ফোলাচ্ছে, অর্থাৎ কিছুটা বাহ্যিক কার্য করছে। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে কোনো বস্তু বা গ্যাসকে যদি আমরা তাপ দিই, সেই তাপ দুটো অংশে ভাগ হয়। একটা অংশ বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে এবং বাহ্যিক কার্য করে। তাহলে এখানে এই ঘটনা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে জাস্টিফাই করছে। তো প্র্যাকটিক্যাল দেখার পরে আমরা চলে যাব থিওরিতে। তো প্রথম শুরু করছি সিপির মধ্যে সম্পর্ক, অর্থাৎ স্থির চাপে আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক। আমি এটা মুছছি। আমি হেডিং করছি প্রুফ সিপি মাইনাস সিভি সমান আর। এর সলিউশনে কি করব আমরা, আমরা কোনো গ্যাস পাত্রে যদি গ্যাস রেখে সেখানে ঘর্ষণবিহীন পিস্টন রাখি, এবং সেখানে কি করব আমরা 1 গ্রাম অণু গ্যাসের কনসেপ্ট ধরে তাকে স্থির আয়তনে উষ্ণতাটা ডিটি পরিমাণ বৃদ্ধি করব। তাহলে দেখো, 1 গ্রাম মোল গ্যাসের উষ্ণতা
যদি আমরা ডিটি পরিমাণ বৃদ্ধি করি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ স্থির আয়তনে 1 গ্রাম অণু গ্যাসের উষ্ণতা আমরা ডিটি বৃদ্ধি করেছি, তাহলে কি লিখতে পারি? তোমরা আগের দিন শিখেছো যে ডিকিউ ভি সমান এম এর জায়গায় এখানে 1 গ্রাম অণু আছে, অর্থাৎ 1 ইন্টু সিভি ইন্টু ডিটি, অর্থাৎ সিভি ডিটি। এখানে আমি লিখবো অ্যাজ ভি ইকাল টু কনস্ট্যান্ট, অর্থাৎ এই কনসেপ্টটা ধরেছি কি না আয়তন স্থির রেখে। তাহলে যদি আয়তন স্থির থাকে তাহলে কি লিখতে পারি? ডিভি ইকাল টু 0। তাহলে অ্যাজ ভি ইকাল টু কনস্ট্যান্ট, অতএব ডিভি ইকাল টু 0। তাহলে দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি পাবো না উই গেট ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রে কি থেকে কি পাচ্ছি না ডিকিউ ভি সমান ডিইউ, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, প্লাস পি ইন্টু ডিভির মান তো 0, তাই 0 আমি লিখলাম। তাহলে এখানে শুধু পাচ্ছি কি ডিইউ, ডিকিউ ভি এর মান আবার সিভিডিটি। তাহলে আমি লিখতে পারি না যে ডিকিউ ভি সমান ডিইউ সমান সিভিডিটি। এরপর যদি চাপকে স্থির রেখে ওই একই রকম 1 গ্রাম অণু গ্যাসের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি করি তাহলে কি হবে? তাহলে ফর 1 গ্রাম মোল গ্যাস এর উষ্ণতা আমরা কি করছি? ডিটি পরিমাণ বৃদ্ধি করছি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। তাহলে কি হবে দেখো, এখন আমরা কি লিখতে পারি না ডিকিউ পি সমান সিপিডিটি, ডিকিউ পি সমান সিপিডিটি। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে কি পাচ্ছি না উই গেট ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি লিখতে পারি না ডিকিউ পি সমান ডিইউ প্লাস পিডিভি। এখানে কোনো কিছু 0 হবে না, কেন সেখানে আয়তন স্থির ছিল বলে, এখানে দেখো আয়তন স্থির ছিল বলে আমরা ডিভিটাকে 0 করেছিলাম। তখন তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হয়েছিল ডিকিউ ভি সমান সিভিডিটি। কিন্তু এখানে যখন চাপ স্থির তখন কোনো ভেরিয়েবল কিন্তু 0 নয়। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা তখন কি হচ্ছে না ডিকিউ পি সমান ডিইউ প্লাস পিডিভি। তাহলে অতএব ডিকিউ পি এর জায়গায় আমি কি বসাবো না সিপিডিটি, সিপিডিটি সমান ডিইউর মানটা আমরা কি বের করে রাখছিলাম দেখো, যখন আয়তন স্থির ছিল ডিকিউ ভি সমান ডিইউ সমান সিভিডিটি। তাহলে এখানে আমি ডিইউর জায়গাটা লিখবো কত, এই ডিইউর জায়গায় সিভি ডিটি প্লাস পিডিভি। তাহলে দেখো আমরা যদি এই সিভিটাকে এদিকে নিয়ে এসে ডিটি কমন নিয়ে নিই তাহলে পাবো কি না সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি সমান পিডিভি। এরপরে কি করব না 1 গ্রাম অণু আদর্শ গ্যাসের কনসেপ্ট ধরবো। দেখো আমি উপরটা মুছছি, তোমরা নোট ডাউনটা করে নেবে। ফর 1 গ্রাম মোল আইডিয়াল গ্যাস কি লিখতে পারি না পিভি সমান আরটি। এবার আমি অবকল করছি, তোমরা নিশ্চয়ই শিখেছো অবকলটা, একটা স্থির রেখে অপরটার অবকল হবে। তো আমি এখানে পিডিভি মানে টি এর সাপেক্ষে অন্তর্কলজ ধরো করে নিতে পারি। তাহলে পিডিভি সমান আর ডিটি। তাহলে এই পিডিভির জায়গায় আমরা আর ডিটি মান বসাবো। নাও সিপি মাইনাস সিভি ইন্টু ডিটি সমান আর ডিটি। এবার ডিটি উঠে গেল, তাহলে আমরা পেলাম কি না সিপি মাইনাস সিভি সমান আর। এটা প্রমাণ হয়ে গেল।
প্রুভড। এইখান থেকে কিভাবে করেছি আমি দেখো, তোমরা যদি কোনো সমস্যা হয় যে অবকলটা কিভাবে হচ্ছে, ছিল আমাদের পিভি সমান RT, তাহলে এখানে কি করব না টি এর সাপেক্ষে অন্তরকলজ করব। তাহলে অতএব পি কে স্থির রেখে তাহলে পি ইন্টু ডিভি বাই ডিটি সমান আর, আর পি ডিভি সমান আর ডিটি। বুঝতে পারলে? আমি এটাকে আলাদা করে করেছি। তাহলে এইভাবে হয়েছে, অর্থাৎ পি এর সাপেক্ষে অন্তরকলজ করলাম ভি এর চাপকে স্থির রেখে, তাহলে পি ডিভি সমান পি ইন্টু ডিভি বাই ডিটি সমান আর হলো, মানে টি এর অন্তরকলজ 1 হয়, তাহলে পি ডিভি সমান আর ডিটি। ওই মানটাই এখানে আমি পুট করেছি, দিয়ে এখান থেকে পেলাম। এইবার এখান থেকে তোমাদের যেটা শিখতে হবে সেটা এর মডিফিকেশনটা। আমি নিচেরটা মুছছি। মডিফিকেশনটা কি তোমরা দেখো, আমরা আগের দিন শিখেছিলাম সিপিসিভির একক কি ছিল না, সিজিএস ছিল ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি অথবা ক্যালোরি পার মোল পার। এখানে যেহেতু আমরা 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে ধরেছি, অর্থাৎ মোলার স্পেসিফিক হিট, এটা স্থির চাপে মোলার স্পেসিফিক হিট, অর্থাৎ এটা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে এখানে স্থির চাপে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন ধরো 8টা শক্তির এককে আছে, তাহলে আমি এই সিপিসিবি কে আর সিপিসিবি তাপের এককে আছে, তাহলে আমি নিয়ে যাব কি করে? তখন আমাদেরকে যে দিয়ে ভাগ করতে হবে আর কে। তাহলে আর কে তাপের এককে নিয়ে যেতে গেলে ওই জন্য আমি লিখছি এখানে যে আবার সিপি মাইনাস সিভি সমান আর বাই জে। এটা কখন সম্ভব না, যখন আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করবে ভালো করে, যখন আর ইন ওয়ার্ক and CP or CV in heat, বা লিখবে যে ইউনিট অফ সিপিসিপি ইন হিট আর ইউনিট অফ আর ইন ওয়ার্ক। এখানে লিখে দিতে পারো একটি, যে যখন ইউনিট অফ আর ইন ওয়ার্ক এবং ইউনিট অফ সিপিসিপি ইন হিট, অর্থাৎ আর যদি শক্তির এককে থাকে এবং সিপিসিপি যদি তাপের এককে থাকে, তখন তোমরা কি করবে, এটাকে আর কে জে দিয়ে ভাগ করতে হবে। এরপরে তোমরা জানো যে সিপি আর সিভি হচ্ছে স্থির চাপে, যথাক্রমে স্থির চাপে এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। তাহলে সিপিসিবি যদি গ্রাম পার গ্রাম এককে থাকে, অর্থাৎ ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি, ওকে আমরা মোলে নিয়ে যেতে হবে, বা মোলে থাকলে ওকে পার গ্রাম ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি অথবা জুল পার কেজি পার কেলভিনে যদি আমরা নিয়ে যেতে চাই, তাহলে সেখানে কি করতে হবে, আমাদেরকে এম দিয়ে এখানে ভাগ করতে হবে, অথবা যেহেতু মোলার আপেক্ষিক তাপ সিপির মানটা হয় ক্যাপিটাল এম ইন্টু ছোট সিপি, আমি বলেছিলাম ছোট সিপিটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, আর এখানে বড় সিপিটা হচ্ছে স্পেসিফিক মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে এখানে সিপির জায়গায় সেই একই রকম লিখবো, এম ইন্টু ছোট সিপি সমান আর বাই জে, অর্থাৎ ছোট সিপি মাইনাস ছোট সিভি সমান আর বাই এম জে। এই সম্পর্কটা চলে আসলো, বিশেষ করে প্রবলেম করার সময় তোমাদের কাজে লাগবে। আমি আবারও বলছি, এটা কখন কাজে লাগাবো, যখন সিপিসিবিটা হচ্ছে স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার আর কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ সিপিসিবিটা হচ্ছে স্থির চাপে এবং স্থির আয়তনে যথাক্রমে আপেক্ষিক তাপ, আর এখানে বড় সিপি যেটা ধরেছি সেটা হচ্ছে স্থির চাপে এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এটা সিপিসিবিটা ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি এককে আছে, আর আরটা হচ্ছে আছে কত না জুল পার মোল পার কেলভিন এককে। তখন আমরা কি করব, এই দুই দিকের ইউনিটকে ব্যালেন্স করার জন্য এখানে এম দিয়ে ভাগ করতে হবে, কেন এই এমটাই হচ্ছে এখানে আসছে। বা অনেক সময় সিপিসিবি বের করতে বলে, শুধুমাত্র সিপিসিবি অর্থাৎ স্থির চাপে এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপ। আমি মোলার আপেক্ষিক তাপের কথা বলছি না, স্থির চাপে এবং স্থির আয়তনে আপেক্ষিক তাপের কথা বলছি। এই তাহলে এই তিনটে মডিফিকেশন রূপটা তোমাদের জানতে হবে। আমি আবারও বলছি, এটা কেবলমাত্র প্রবলেমের জন্য কাজে লাগবে এই মডিফিকেশন রূপগুলো, কেন বিভিন্ন কনসেপ্টে প্রবলেমটা দিয়ে থাকে। যখন আমি প্রবলেমের একটা কন্টেন্ট তৈরি করব, তখন তোমরা বুঝতে পারবে যে কখন কোন ফর্মুলাটা ইউজ হচ্ছে। প্রবলেম করার একটা নিয়ম আছে, যে আগে ডেটাগুলোকে তুলে নেওয়া, কি কি ডেটা আমাদের দেওয়া আছে, তারপরে কি করব না ওই ডেটাগুলো দিয়ে আমাদেরকে কি বের করতে বলছে সেটা আগে দেখা।
এবং তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 11-এ যেহেতু তোমরা সবাই পড়ো, যে আমরা একই সিস্টেমে সব ইউনিটগুলোকে ট্রান্সফার করব। অর্থাৎ যতগুলো আমাদের ভেরিয়েবল আছে একটা সমস্যা সমাধান করতে গেলে, সেই সমস্যার সমাধানগুলো করতে গেলে যতগুলো ভেরিয়েবল আছে সবগুলোকে একটা ইউনিটে ট্রান্সফার করব। হয় সিজিএসে ট্রান্সফার করব, নতুবা এসআই ট্রান্সফার করব সবগুলোকে। এবং যে অজ্ঞাত মানটা বের করতে বলছে সে তার ইউনিট কি হবে, যদি আমরা এসআই করি তাহলে এসআই ইউনিট হবে, আর যদি সিজিএসে করি তাহলে সিজিএস এর ইউনিট হবে। আচ্ছা, এরপরে আমরা আসবো এই মোলার স্পেসিফিক যে হিট অর্থাৎ মোলার আপেক্ষিক তাপ, এদের অনুপাতটাকে কি দিয়ে আমরা প্রকাশ করব। আমি যখন কেটিজি পড়াবো অর্থাৎ কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, তখন আমি দেখাবো যে ওই সিপি এবং সিভি যে অনুপাতটা তাকে গামা দিয়ে প্রকাশ করা হয়, গামা চিহ্ন দিয়ে বা সিম্বল দিয়ে, এবং ওই গামার মানটা বের করা যায়। এক পরমাণু, দ্বিপরমাণু, ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মানটা একটা নির্দিষ্ট থাকে, সেটা আমরা বের করা শিখাবো কিভাবে বের করতে হয়। এখন আপাতত তোমরা মনে রাখো, আমি যখন গ্যাসের গতিতত্ত্ব পড়াবো তখন আমি দেখাবো যে কিভাবে এই গামার মানটা বের করতে হয়। তাহলে গামা গামা হচ্ছে কি না, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত। আমি তবু এখানে একটা বক্স করছি, বক্স করে সিপি সিবিটা লিখে দিচ্ছি। সিপি অ্যান্ড সিভি বি দি মোলার specific heat at constant pressure and constant volume respectively. তাহলে সিপিসিবি কি হলো না, সিপিসিবি হলো এখানে স্থির চাপে এবং স্থির আয়তনে যথাক্রমে মোলার আপেক্ষিক তাপ। এইবার দেখো 1 নম্বর, আমি আবার বলছি এই গামার মানটা বের করা যায়। আমি যখন গ্যাসের গতিতত্ত্ব পড়াবো তখন তোমাদেরকে দেখাবো যে এক পরমাণু, দ্বিপরমাণু বা ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মানটা কিভাবে আমরা বের করব। এখানে আপাতত মনে রাখো, ফর মনো অ্যাটমিক গ্যাস লিখো তোমরা, ফর মনো অ্যাটমিক। মনো অ্যাটমিক মানে কি? মনো অ্যাটমিক গ্যাস অর্থাৎ এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা সমান কত? 1.67। কোনগুলো মনো অ্যাটমিক গ্যাস আমি এখানে এক্সাম্পল দিচ্ছি। মনো অ্যাটমিক গ্যাসের যেমন হিলিয়াম, যেমন নিয়ন, যেমন আর্গন, এগুলো হচ্ছে মনো অ্যাটমিক গ্যাস। 2 নম্বরে ফর ডাইঅ্যাটমিক গ্যাস, ডাইঅ্যাটমিক গ্যাস অর্থাৎ দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? গামার মানটা 1.41 হয়। বায়ু কিন্তু দ্বিপরমাণু গ্যাস। কেন না, বায়ুতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং অক্সিজেন, এদের মাত্রাটা বেশি, মানে শতকরা মাত্রাটা আমি বলছি বেশি আছে। ধরো নাইট্রোজেন আছে প্রায় 78%, তোমরা জানো সবাই, আর অক্সিজেন আছে 20 পয়েন্ট সামথিং, তার মানে প্রায় 98% এই নাইট্রোজেন এবং অক্সিজেন রয়েছে। বাকি কিছুটা জলীয় বাষ্প আছে, কার্বন ডাই অক্সাইড আছে। তো যাই হোক, যেহেতু বায়ুতে দ্বিপরমাণু গ্যাসের পরিমাণটা অনেক বেশি, সেই জন্য আমরা বায়ুটাকে দ্বিপরমাণু গ্যাস হিসাবে ধরবো। তাহলে বায়ু বাদ দিয়ে ছাড়া দ্বিপরমাণু গ্যাস কোনটা? অক্সিজেন, নাইট্রোজেন, এদের মিশ্রণটা ক্লোরিন আর হাইড্রোজেন, এগুলো হচ্ছে দ্বিপরমাণু গ্যাস। এরপরে আমরা দেখাবো ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে, ট্রাই অ্যাটমিক মলিকিউল। ত্রিপরমাণু গ্যাসের ক্ষেত্রে কি হচ্ছে? গামার মানটা 1.33। কোনগুলো ত্রিপরমাণু গ্যাস? কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এটসেট্রা। আর একটা আমি তোমাদেরকে দেখাই, বহু পরমাণু গ্যাস ফর পলি অ্যাটমিক। পলি মানে বহু,
তোমরা পলিমার পড়েছো মাধ্যমিকে, এখানে পলি অ্যাটমিক মানে বহু পরমাণু গ্যাস। এখানে গামার মানটা কত না 1.2 থেকে 1.3 এর মধ্যে থাকে। এইগুলো আপাতত মনে রাখো, আমি পরে বের করা দেখাবো যে কোন পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান কত হয়। আচ্ছা, এরপরে আমি আসবো আইসোথার্মাল প্রসেসের কৃতকার্যের রাশিমালা। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আইসোথার্মাল প্রসেস কি, তবু আমি একটু আলোচনা করে নেই, তারপরে কৃতকার্যের রাশিমালাতে আমি যাব। আমি এখানে হেডিং করছি আইসোথার্মাল প্রসেস, সমষ্ণ প্রক্রিয়া। কি না, যে প্রক্রিয়ায় চাপ আয়তনের পরিবর্তন হলেও উষ্ণতা স্থির থাকে সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। অর্থাৎ অত্যন্ত ধীরগতির প্রক্রিয়াকে আমরা সমষ্ণ প্রক্রিয়া হিসাবে ধরে নিতে পারি। তোমরা যদি বলো স্যার উদাহরণ কি হতে পারে, না এরকম হতে পারে উদাহরণ, ধরো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম বরফ রয়েছে। তাহলে আমরা জানি যে 1 গ্রাম বরফকে গলানোর জন্য 80 ক্যালোরি তাপের প্রয়োজন, অর্থাৎ বরফ গলনের লিনতাপ হয় 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে 5 গ্রাম বরফকে গলাতে কত পরিমাণ লাগবে? 400 ক্যালোরি তাপ লাগবে। তাহলে আমরা যদি ওই 400 ক্যালোরি তাপটা দিয়ে দিই 5 গ্রাম বরফে, তাহলে কি হবে? 5 গ্রাম জলে পরিণত হবে। কিন্তু তোমরা দেখো ওখানে কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হয়নি, অবস্থার পরিবর্তন হয়েছে কিন্তু উষ্ণতার পরিবর্তন হয়নি। তাহলে এই যে 5 গ্রাম বরফকে গলানোর জন্য যে আমরা 400 ক্যালোরি তাপ দিলাম, সেটা কি হবে? অনেক ধীরে ধীরে তাপটা দিতে হবে। কারণ আমরা যদি দ্রুত তাপ দেওয়ার চেষ্টা করি তাহলে কি হবে? জলের উষ্ণতা সেক্ষেত্রে দেখা গেল যে কিছুটা বেড়ে গেল, 0 থেকে 1 ডিগ্রি বা 5 ডিগ্রি বা 7 ডিগ্রি বেড়ে যেতে পারে। তাহলে অত্যন্ত ধীরে ধীরে তাপটা দিতে হবে এবং ওই 400 ক্যালোরি তাপ দিতে হবে, তবে 5 গ্রাম বরফটা 5 গ্রাম জলে পরিণত হবে। তাহলে বুঝতেই পারছো যে সমষ্ণ প্রক্রিয়া হলো অত্যন্ত ধীরগতির প্রক্রিয়া। আমি আগের দিন আলোচনা করেছিলাম। তাহলে এখানে আমরা যদি আদর্শ গ্যাসের সমীকরণ লিখি PV সমান RT, তাহলে অ্যাজ টিটা কনস্ট্যান্ট ইন আইসোথার্মাল প্রসেস, তাহলে কি হবে? চাপ আয়তনের মধ্যে সম্পর্কটা দাঁড়ালো কি না PV = কনস্ট্যান্ট। আগের দিন দেখিয়েছিলাম লেখচিত্রটা, আমি তবু এখানে দেখাচ্ছি। এরকম রেক্ট্যাঙ্গুলার হাই প্যারাবোলা হবে, অর্থাৎ আয়তকার পরাবৃত্ত বা সমপরাবৃত্ত। এটা T1 উষ্ণতার জন্য ধরে নিলাম, এটা T2 উষ্ণতার জন্য। তাহলে এখানে T2 > T1। এখন ধরো একটা চোঙে গ্যাস আছে এবং একটা ঘর্ষণবিহীন পিস্টন আছে, যেই পিস্টনটা এই চোঙের দেওয়াল বরাবর ওঠানামা করতে পারে। আমি একটা পিস্টন আঁকছি। এখন এখানে প্রথমে কিছু পরিমাণ গ্যাস ছিল, ধরে নাও এখানে কিছু পরিমাণ গ্যাস ছিল। আমরা যদি উষ্ণতা স্থির রেখে এর আয়তনটাকে বৃদ্ধি করি তাহলে কি হবে? খুব ধীরে ধীরে এই পিস্টনটা উপরের দিকে উঠবে, ফলে এর আয়তনটা বৃদ্ধি পাবে। তো আয়তন বৃদ্ধি পেলে এখানে কি হবে না ওয়ার্ক ডান বাই গ্যাস। আমি গত আলোচনা করেছিলাম ভিডিওতে যে ওয়ার্ক ডান বাই গ্যাস তাকে আমরা পজিটিভ ধরব, অর্থাৎ গ্যাসের দ্বারা কৃতকার্য। আর ওয়ার্ক ডান অন গ্যাস, আমরা যদি কোনো গ্যাসকে চাপ দিয়ে সংনমিত করি তাহলে কি হবে? সেক্ষেত্রে গ্যাসের ওপর কৃতকার্য হলো এবং এই গ্যাসের ওপর কৃতকার্যটাকে আমরা ঋণাত্মক ধরব। তাহলে এখানে মনে করো এই পিস্টনটা কিছুটা উপরের দিকে উঠছে, তাহলে গ্যাসের আয়তন বাড়ছে। গ্যাসের আয়তন বাড়লে কি হবে না গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে। আর গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে গ্যাসের উষ্ণতা বৃদ্ধি পাওয়া। কিন্তু এই যে চোঙটা আছে না, ধাতুর তৈরি যে চোঙটা, এই চোঙটা কি করবে না এই যে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেল,
তাতে কি হবে, কিছু পরিমাণ তাপকে বাইরে নির্গত করবে। তার ফলে দেখা যাবে আলটিমেট উষ্ণতা, অর্থাৎ এখানে টিটা সবসময় স্থির আছে, টি। এই ঘটনাকে বলা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন। এরপর ঠিক একই রকম, ধর পিস্টনের পজিশন, এটা এ পজিশন, এটা বি পজিশন, এ থেকে বিতে গিয়েছিল প্রথম ক্ষেত্রে, আইসোথার্মাল এক্সপানশন। আইসোথার্মাল এক্সপানশন অর্থাৎ সমষ্ণ সম্প্রসারণ। এবার সমষ্ণ সংকোচন করব কি করে, না ধরো ওই পিস্টনটা বি অবস্থানে আসছে, এবার আমরা কি করেছি না চাপ প্রয়োগ করে পিস্টনটাকে নিচের দিকে নামাচ্ছি। তাহলে কি হবে, ওয়ার্ক ডান অন গ্যাস হবে, অর্থাৎ গ্যাসের উপর কৃতকার্য হবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, সেক্ষেত্রে গ্যাসের উষ্ণতা অর্থাৎ গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা কিছুটা হ্রাস হবে, যেহেতু গ্যাসের কৃতকার্য ঋণাত্মক। তার ফলে কি হচ্ছে না, এই বাইরের যে পরিপার্শ্ব, ধরো এইটা তোমাদের বাইরে, এই ধাতব চোঙটা আছে, গ্যাসের উষ্ণতাটা সংনমিত করার জন্য, অর্থাৎ গ্যাসের চাপ প্রয়োগ করে গ্যাসের আয়তনটাকে সংনমিত করার জন্য গ্যাসের উষ্ণতাটা কিছুটা কমে গেল। পরিপার্শ্ব থেকে কি করবে, বা পারিপার্শ্বিক দিক থেকে এই ধাতব চোঙ কিছুটা তাপ গ্রহণ করে এই ভেতরের যে গ্যাসের উষ্ণতাটা সেটা পুনরায় ওই টি উষ্ণতাকে স্থির রাখবে, অর্থাৎ উষ্ণতাকে ধ্রুবক রাখবে। তাহলে এই ঘটনাকে বলা হচ্ছে কি আইসোথার্মাল কম্প্রেশন। আইসোথার্মাল কম্প্রেশন। এরপরে আমরা আইসোথার্মাল প্রসেসে কৃতকার্য অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়া কৃতকার্যের রাশিমালা বের করবো। আমি এটা মুছছি। তোমরা লিখো ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস। ওয়ার্ক ডান in isothermal process. সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় চাপ আয়তনের মধ্যে সম্পর্ক কি ছিল? PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওয়ার্ক ডান, আচ্ছা এটা আলাদা করে লিখছি, ওয়ার্ক ডান DW সমান PdV, অর্থাৎ গ্যাস দ্বারা কৃতকার্য কি পড়েছি আমরা না DW সমান PdV। তাহলে এবার দেখো আমি এটাকে ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন অফ PdV। যখন কৃতকার্য শূন্য তখন আয়তন, প্রারম্ভিক আয়তন V1, যখন কৃতকার্য W হলো তখন আয়তন V2। এটাকে বলা হয় লোয়ার লিমিট আর এটাকে বলা হচ্ছে আপার লিমিট। এবার দেখো ফর 1 গ্রাম মোল আইডিয়াল গ্যাস এই PV সমান RT, এখান থেকে আমরা P এর মান বের করে নেব RT/V। তাহলে অতএব ইন্টিগ্রেশন 0 টু W, অর্থাৎ লোয়ার লিমিট আপার লিমিট এইভাবে লিখতে হয়, DW সমান V1 থেকে V2 RT/V ইন্টু DV। তোমাদের খুব ভয় লাগছে দেখে যে ইন্টিগ্রেশন হচ্ছে? আমি একটু গল্প বলি, গল্প নয় সত্যি কথা। এই ইন্টিগ্রেশন কে আবিষ্কার করেছে জানো তো? যে কিনা অঙ্কে ফেল করেছে, অর্থাৎ নিচু ক্লাসে, অর্থাৎ ক্লাস 7, 8-এ অঙ্কে ফেল করেছিল, সেই ইন্টিগ্রেশন ডেরিভেটিভ আবিষ্কার করেছে। আর সে কেউ নয়, সে হলো বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন। তাহলে আমাদেরকে কি করতে হবে? ফিজিক্সে দক্ষতা আনার জন্যে অঙ্কেও ভালো হতে হবে। এবার সেটা কিভাবে আসবে? যদি আমরা কোনো টপিককে মন দিয়ে পড়ি, তাহলে সেই টপিকটাকে মুখস্থ করার জন্য পড়া নয়, বোঝার জন্য পড়া। এখানে সবকিছু প্রত্যেকটা লাইন বুঝতে হবে, এখানে মুখস্থের কোনো গল্প নেই। প্রত্যেকটা লাইন যদি তোমরা বুঝতে পারো
দেখবে ফিজিক্সের মতন সহজ সাবজেক্ট আর নেই। আচ্ছা, তাহলে কি হলো, আমি একটু ইন্টিগ্রেশন তোমাদেরকে দেখিয়ে দিই, তোমাদের হয়তো ভয় লাগছে দেখে। প্রথমে আমি ইনডেফিনাইট অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন দেখাচ্ছি। ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। ইলেভেনে ভয় লাগাটা স্বাভাবিক ইন্টিগ্রেশন দেখে। এর কিছু ফর্মুলা আছে, যেমন ইন্টিগ্রেশনের চিহ্ন এটা, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান কি হয়, এক্স প্লাস সি। 2 নম্বর, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এর ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। অন্তর্কলজেতে মান কি হয়, হ্রাস পায়, আর সমাকলনে বা ইন্টিগ্রেশনে মান হচ্ছে বৃদ্ধি পায়। এখানে সি যে লিখেছি আমি, এই সিটা কি না, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক বা স্বেচ্ছ ধ্রুবক বলতে পারো তোমরা। 3 নম্বর, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স। ডিএক্স বাই এক্স কি হয় না, ln x প্লাস সি, মানে log x ln x। তোমরা জানো তো ln x log e বেস আছে, log 10 বেস আছে, 9 এ সম্ভবত মনে হয় লগারিদম ছিল, তো log e বেস আর 10 বেস। এখানে ln লেখার অর্থ হচ্ছে log e বেস, তাহলে ln x প্লাস সি। এই log e বেস করতে আমার একটা মনে পড়ে গেল। দেখো আমি একটু টপিকের একটা বাইরে যাচ্ছি, তোমরা কি ব্রেডের লগারিদম করতে পারবে? লগ ব্রেড, এটা ই বেস, ব্রেডের লগারিদম। তোমরা বলবে এটা আবার কিরকম ব্রেডের লগারিদম, একটু যদি বুদ্ধি খাটাও এটা হয়ে যাবে। কি করব আমি না, ব্রেড মানে কি, রুটি, তাই তো, তাহলে লগ ই বেস রুট ই, মানে আমি একটু চিটিং করলাম এখানে, রুটি আর রুটি ই, বুঝতে পেরেছো কথাটা? তাহলে একটু চিটিং করেছি। তাহলে দেখো লগ ই টু দি পাওয়ার হাফ, এই হাফটা বেরিয়ে গেল, লগ ই বেস ই, ই বেস ই কত হয়, 1 হয়, তাহলে এটা মান বেরোলো, ভ্যালুটা বেরোলো হাফ। এটা তাহলে ব্রেডের লগারিদম কত হলো না, হাফ। এটাকে তোমরা সায়েন্টিফিক র্যাগিং বলতে পারো। আর যাই হোক, মেন টপিকে আসো, এটা মুছছি। তাহলে আমরা কি শিখলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স সমান ln x প্লাস সি। 4 নম্বর, সাইন এক্স ডিএক্স কি হয়, তোমরা সাইন এক্স এর অন্তর্কলজে জানো কস এক্স হয়, কিন্তু ইন্টিগ্রেশন যদি আমরা করি মাইনাস কস এক্স প্লাস সি। 5 নম্বর, ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, এখানে ডেরিভেটিভে হয় মাইনাস সাইন এক্স, কিন্তু আমরা ইন্টিগ্রেশনে আমরা বের করব সাইন এক্স প্লাস সি। তাহলে আপাতত এই 5টা সূত্র তোমরা মনে রাখবে। এরপরে আমরা যাব ডেফিনাইট ইন্টিগ্রেশন। ডেফিনাইট ইন্টিগ্রেশন, ডেফিনাইট ইন্টিগ্রেশন কি না, হচ্ছে নির্দিষ্ট সমাকলন। তাহলে এখানেই বলে দিয়েছে নির্দিষ্ট, অর্থাৎ ঠিক কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত বা কতটা আমরা ইন্টিগ্রেশন করব তার লিমিটটা দেওয়া থাকবে। তাহলে যেখান থেকে শুরু করব ইন্টিগ্রেশনটা সেটাকে বলা হয় লোয়ার লিমিট, আর যেখানে গিয়ে শেষ করব সেটাকে বলা হয় আপার লিমিট। তাহলে দেখো, ধরো ইন্টিগ্রেশন এ টু বি, অর্থাৎ এ থেকে বিতে আমরা ইন্টিগ্রেশন করব, তাহলে সেই এটাকে বলা হচ্ছে লোয়ার লিমিট আর বিটাকে বলা হচ্ছে আপার লিমিট। এফ অফ এক্স এর আমরা ইন্টিগ্রেশন করব, এফ অফ এক্স ডিএক্স। তাহলে এফ অফ এক্স ইজ দ্য ফাংশন অফ এক্স, মানে এক্স এর ফাংশন, কিন্তু ইন্টিগ্রেশন যদি আমরা করি তাহলে নিশ্চয়ই সেটা এফ অফ এক্স বেরোবে না, তার থেকে মানটা বেড়ে যাবে, কিন্তু যে মানটা পাবো সেটা অ্যানাদার ফাংশন অফ এক্স। তাহলে আমি ধরে নিলাম যে এফ অফ এক্স এর ইন্টিগ্রেশন করতে ফাই এক্স বেরোলো। এইবার কি করতে হবে না, এরকম থার্ড ব্র্যাকেট দিতে হবে, দিয়ে লোয়ার লিমিট আর আপার লিমিট লিখতে হবে, বুঝতে পারলে? এইবার কি করব না, আগে
আপার লিমিট বসাবো, তারপরে মাইনাস লোয়ার লিমিট। কোথায় বসাবো না, এখানে ফাংশনটাকে এক্স, তাহলে এক্স এর জায়গায়। তাহলে দেখো এখানে আমরা করব কি, 5b মাইনাস 5a, এই হলো ডেফিনাইট ইন্টিগ্রেশন। আর এটা হচ্ছে ইনডেফিনাইট, অর্থাৎ অনির্দিষ্ট সমাকলন। এখানে বলা নেই কত থেকে কতটা পর্যন্ত আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে ডেফিনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি এটা ডেফিনাইট ইন্টিগ্রেশনটাকে হেডিং করছি। ডেফিনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বলা থাকবে যে কতটা থেকে কতটা ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে দেখো এবার আমরা কি করছি, ডিডব্লিউ ইন্টিগ্রেশন, এখানে ডিএক্স এর ইন্টিগ্রেশন যদি এক্স হয় তাহলে ডিডব্লিউ ইন্টিগ্রেশন ডব্লিউ হবে, আর আপার লিমিট আর লোয়ার লিমিট বসালে সে একই থাকবে। অর্থাৎ যদি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করি তাহলে ডব্লিউ মাইনাস 0 মানে সেই ডব্লিউই হলো। আচ্ছা, এখানে ধ্রুবক হিসাবে আরটিটাকে বের করে নেবো, তাহলে বের করে নিলাম। আর ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন কি হয়, এলএন ভি। এবার থার্ড ব্র্যাকেট দিয়ে আমি লোয়ার লিমিট আর আপার লিমিট লিখলাম, হলো। তাহলে ডব্লিউ সমান কি বেরিয়েছে, আরটি এলএন, আগে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আর যখন লিমিট বসাবো তখন কিন্তু থার্ড ব্র্যাকেট থাকবে না, এটা মনে রাখবে। তাহলে এলএন ভি টু মাইনাস এলএন ভি ওয়ান। তো এটাকে আমরা কি লিখতে পারি, লগ এম মাইনাস লগ এন, তাহলে হচ্ছে লগ এম বাই এন হয়। তাহলে ডব্লিউ সমান আরটি এলএন ভি টু বাই ভি ওয়ান। এটাই হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা। আরটি তাহলে কি বেরোলো না, ডব্লিউ সমান আরটি এলএন ভি টু বাই ভি ওয়ান। এটাকে বক্স করলাম। এটা তোমরা মনে রাখবে, কেন প্রবলেম করার জন্য খুব কাজে লাগবে। আর যেহেতু পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু, অর্থাৎ কোথা থেকে আমরা পেয়েছি এটা না, বয়েলের সূত্র থেকে, তাহলে অতএব ডব্লিউ সমান আরটি এলএন, এই ভি টু বাই ভি ওয়ানের জায়গায় আমরা কি লিখতে পারি, পি ওয়ান বাই ভি টু। এটাও মডিফাই করে আমি আরেকটা রূপ পেলাম, সেটা আয়তন দিয়ে, এটা চাপ দিয়ে। তাহলে এটা হলো সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা। এরপরে আমি আসবো অ্যাডিবেটিক প্রসেস, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়া। এখানে ইন্টিগ্রেশনটা কিন্তু নোট ডাউন করে নেবে ভালো করে। অ্যাডিবেটিক প্রসেস, অ্যাডিবেটিক প্রসেসটা কি, আমি আগে বলেছিলাম যে আমি যে এখানে এই কন্টেন্ট তৈরি করছি বা তোমাদের ক্লাস করছি, এখানে দরজা জানলাগুলো বদ্ধ, অর্থাৎ বাইরে থেকে কোনো তাপ এই রুমের মধ্যে প্রবেশ করতে পারছে না, বা রুম থেকে রুমের ভেতরের যে তাপটা সেটা বাইরে যেতে পারছে না। তাহলে এরকম যদি আমরা কোনো সিস্টেম তৈরি করতে পারি যেখানে তাপটা রুদ্ধ হয়ে যাবে, অর্থাৎ না বাইরের তাপ ভেতরে আসতে পারবে, না ভেতরের তাপ বাইরে যেতে পারবে, তাহলে সেরকম যদি সিস্টেম আমরা তৈরি করতে পারি তাহলে সেই সিস্টেমটাকে বলবো রুদ্ধতাপ সিস্টেম। অর্থাৎ যে প্রক্রিয়ায় চাপ আয়তনের সঙ্গে সঙ্গে উষ্ণতারও পরিবর্তন হয়, কিন্তু কোনো তাপ সিস্টেমের মধ্যে প্রবেশ করতে পারে না বা সিস্টেম থেকে কোনো তাপ বাইরে যেতে পারে না, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়া। এখন এই রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ আয়তনের সম্পর্ক হয় পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট। এইটা আমি একটু পরেই প্রমাণ করব, এটা এখন জেনে রাখো। আর লেখটা কিরকম হবে, একটু খাড়াই হয় সমষ্ণ লেখের তুলনায়। এটা T1 উষ্ণতার জন্য পেলাম, এটা T2, এটা V, এটা P, তাহলে T2 অলওয়েজ গ্রেটার দেন T1। এখন এই সম্পর্কটাকে আমি মডিফাই করছি, এই পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, এটাকে বক্স করলাম। তাহলে আমি দুটো ভিন্ন ভিন্ন গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি না যে P1 V1 টু দি পাওয়ার গামা ইকুয়াল টু P2 V2 টু দি পাওয়ার গামা। এগুলো অঙ্ক করার ক্ষেত্রে কাজে লাগবে। আবার পিভি সমান কি হয়, আরটি, তাহলে পি এর জায়গায় আমি কি বসাবো, আরটি বাই ভি বসাবো। কোথায়, এই সমীকরণে বসাও,
পি এর জায়গায়, তাহলে অতএব RT বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইকাল টু কনস্ট্যান্ট, অর টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকাল টু কনস্ট্যান্ট। কি করে হলো বলছি, তাহলে পেলাম কি, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকাল টু কনস্ট্যান্ট। দেখো এই নিচে ভি আছে, সূচকের নিয়মে যদি আমরা নিয়ে যাই তাহলে কি হবে, এর ঘাত 1, তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 হবে। আর এখানে আর আছে কনস্ট্যান্ট বাই আর, মানে আরটাকে নিচে নিয়ে যাব, কনস্ট্যান্ট বাই আর অ্যানাদার কনস্ট্যান্ট, সেই জন্য আমি লিখতে পারি টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকাল টু কনস্ট্যান্ট। এটা তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়া, এটা চাপ আয়তনের মধ্যে সম্পর্ক, এটা আয়তন উষ্ণতার মধ্যে সম্পর্ক। তাহলে এটাকে আমি দুটো ভিন্ন গ্যাসের ক্ষেত্রে লিখতে পারি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকাল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটাকেও বক্স করো তোমরা। এরপরে যদি পি এর জায়গায় RT বাই ভি না বসিয়ে ভি এর জায়গায় RT বাই পি বসাই তাহলে কি হবে এই সমীকরণে, তাহলে দেখো এখন ভি এর জায়গায় কি করছি, RT বাই পি বসাবো, তাহলে পি ইন্টু RT বাই পি এর হোল টু দি পাওয়ার গামা ইকাল টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কি বেরোবে, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা ইকাল টু কনস্ট্যান্ট বাই R টু দি পাওয়ার গামা অলসো কনস্ট্যান্ট বাই অ্যানাদার কনস্ট্যান্ট। তাহলে আমি এখানে এটা লিখলাম। তাহলে এটাকে দুটো ভিন্ন গ্যাসের ক্ষেত্রে লেখা যায় কিরকম না, P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু T1 টু দি পাওয়ার গামা ইকাল টু P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু T2 টু দি পাওয়ার গামা। তাহলে দেখো মূল সূত্র বা চাপ আয়তনের সম্পর্কটা হচ্ছে এইটা, P ভি টু দি পাওয়ার গামা ইকাল টু কনস্ট্যান্ট। তাকে আমরা কিন্তু মডিফাই করলাম, এটা রুদ্ধতাপ প্রক্রিয়ায় আয়তন উষ্ণতার মধ্যে সম্পর্ক, আর এটা রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ উষ্ণতার মধ্যে সম্পর্ক। এটা নোট ডাউন করে নাও, এই ফর্মুলাগুলো অঙ্ক করার জন্য খুবই কাজে লাগবে। আচ্ছা, এরপরে আমরা আসবো রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা। আচ্ছা, রুদ্ধতাপ প্রক্রিয়া কৃতকার্যের রাশিমালায় আসার আগে আমি তোমাদেরকে দেখাবো অ্যাডিওবেটিক হিটিং আর অ্যাডিওবেটিক কুলিং, এটা একটু জেনে নাও, তারপরে কৃতকার্য থেকে আমরা যাচ্ছি। আচ্ছা, অ্যাডিওবেটিক আমরা যদি একটা আবদ্ধ পাত্রের গ্যাসকে হঠাৎই তার প্রেসারটাকে ডিক্রিজ করে ভলিউমটাকে হঠাৎই এক্সপান্ড করে দিই, তাহলে কি হবে না, গ্যাসের দ্বারা যে কৃতকার্য, অর্থাৎ গ্যাস যখন আয়তনে বৃদ্ধি পাবে তাহলে গ্যাস দ্বারা কৃতকার্যটা ধনাত্মক হয়, এখানে ওয়ার্ক ডান বাই গ্যাস হয়। তাহলে লিখবো আমি ফর অ্যাডিয়াবেটিক এক্সপানশন, এক্সপানশন অর্থাৎ এখানে গ্যাসটা হচ্ছে আয়তনে বৃদ্ধি পাচ্ছে, ওই জন্য এক্সপানশন, এক্সপানশন ডিডব্লিউ গ্রেটার দেন 0, 0 থেকে বেশি হবে, গ্যাস দ্বারা কৃতকার্য ধনাত্মক। we get from first law of thermodynamics. কি dq সমান du প্লাস dw বা pdv লিখতে পারি, এখানে আমি dw লিখলাম, as dqটা 0, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় dq 0, অতএব dw সমান u2 মাইনাস u1। আবার এখানে বলছে dwটা 0 থেকে বড়, তাহলে দ্যাট ইজ u2 মাইনাস u1 গ্রেটার দেন 0। আচ্ছা, এখানে একটা মাইনাস আসবে, মাইনাসটা করে নেবে, তাহলে মাইনাস u2 মাইনাস u1 গ্রেটার দেন 0। তাহলে আমি কি লিখতে পারি, u2 মাইনাস u1 লেস দেন 0, মাইনাস দিয়ে গুণ করেছি, আর u2 লেস দেন u1। তাহলে দেখা যাচ্ছে যে যখন আমরা গ্যাসকে এক্সপান্ড করব, অর্থাৎ অ্যাডিয়াবেটিক রুদ্ধতাপ এক্সপানশনের সময়
কৃতকার্যটা যেহেতু 0 থেকে বড় হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, গ্যাসের অন্তিম অভ্যন্তরীণ শক্তি প্রাথমিক অভ্যন্তরীণ শক্তির থেকে কমে যাচ্ছে, অর্থাৎ হ্রাস পাচ্ছে। তাহলে কি হবে, গ্যাস শীতল হবে। সেই জন্য তোমরা দেখবে যে মোটরসাইকেল বা সাইকেলের টায়ারের হাওয়া হঠাৎই যদি বেরিয়ে যায়, সেই হাওয়াটা ঠান্ডা হয়ে যায়, অর্থাৎ ঠান্ডা হাওয়া ওখান থেকে নির্গত হতে থাকে। তাহলে এই ঘটনাকে বলা হচ্ছে কি, অ্যাডিয়াবেটিক কুলিং। এরপরে আমরা যাব অ্যাডিয়াবেটিক হিটিং। ঠিক একই রকম, আমি এখানে যেহেতু আমার মোছার অপশান আছে তাই মুছে দিচ্ছি। কি কি পরিবর্তন করব, এটা রুদ্ধতাপ উষ্ণীকরণ, অ্যাডিয়াবেটিক কুলিং অর্থাৎ রুদ্ধতাপ শীতলীকরণ আমরা দেখিয়েছি, এটা হবে রুদ্ধতাপ উষ্ণীকরণ। তাহলে দেখো, আমরা যদি আবদ্ধ পাত্রের গ্যাসকে চাপ প্রয়োগ করে সংনমিত করি, তাহলে এখানে আমি এক্সপানশন লিখতে পারবো না, এখানে লিখবো দেখুন কম্প্রেশন। কম্প্রেশন মানে কম্প্রেস করছি চাপ দিয়ে, মানে ওয়ার্ক ডান অন গ্যাস, গ্যাসের ওপর কৃতকার্য হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হবে না, ডিডব্লিউটা 0 থেকে ছোট হবে। তাহলে এখানে ডিকিউ 0 হলো, এইখানে কি করব, চিহ্নটা চেঞ্জ করছি, গ্রেটার দেন হবে, মাইনাস দিয়ে গুণ করলে তাহলে U2 গ্রেটার দেন U1 হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে গ্যাসের অন্তিম অভ্যন্তরীণ শক্তি প্রারম্ভিক অভ্যন্তরীণ শক্তির তুলনায় বেশি হচ্ছে। তাহলে যদি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বেড়ে যায়, তাহলে গ্যাসটা কি হবে, উষ্ণ হবে। সেই জন্যে তোমরা যখন সাইকেল বা বাইকে চাকাতে হাওয়া দেবে, তখন কি হবে, ওই গ্যাসটা গরম হয়ে যায়, অর্থাৎ গ্যাসকে আমরা সংনমিত করছি, সংনমিত করে হাওয়াটা দিচ্ছি, ফলে এই গ্যাসটা কি হচ্ছে, গরম হয়ে উঠবে। এই ঘটনাকে বলা হচ্ছে কি, রুদ্ধতাপ উষ্ণীকরণ অর্থাৎ অ্যাডিয়াবেটিক হিটিং। আচ্ছা, এরপরে আমরা আসবো রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা। Work done in an adiabatic process, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা। তাহলে কি হবে সলিউশনটা, দেখো, we get work done by gas, গ্যাস দ্বারা কৃতকার্য কি হচ্ছে, ডিডব্লিউ সমান পিডিভি। তাহলে প্রথম গতিবিদ্যা থেকে আমরা পাচ্ছি কি, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে, ফ্রম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিভি। অ্যাট ডিকিউ 0, অর্থাৎ রুদ্ধতাপ প্রক্রিয়ায় যেহেতু তাপের আদান প্রদান হয় না, সেই জন্য ডিকিউটা 0। তাহলে ডিকিউ যদি 0 হয়ে যায়, তাহলে আমরা এখানে কি পাবো না, পিডিভি মানে হচ্ছে ডিডব্লিউ, তাহলে ডিডব্লিউ সমান মাইনাস ডিইউ সমান মাইনাস সিভি ইন্টু ডিটি। আমি আগে দেখিয়েছিলাম যে ডিইউ সমান সিভি ডিটি হয় অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, অর্থাৎ স্থির আয়তনে। তাহলে এখানে আমি ডিইউর জায়গায় কি লিখলাম, সিভি ডিটি। আবার সেই একই রকম ইন্টিগ্রেশন করব, মাইনাস ইন্টিগ্রেশন সিভি ডিটি। কিভাবে করব না, যখন কৃতকার্য শূন্য তখন উষ্ণতা T1, এটা রুদ্ধতাপ প্রক্রিয়া, এখানে উষ্ণতার পরিবর্তন হতেই পারে। যখন কৃতকার্য W হলো তখন উষ্ণতা T2 তে গেল। তাহলে এখানে কি দেখানো হচ্ছে, ডিডব্লিউ ইন্টিগ্রেশন W, আপার লিমিট লোয়ার লিমিট বসালে সেই একই থাকলো, মাইনাস সিভি। এখানে যদি আমি আপার লিমিট লোয়ার লিমিট বসাই, ডিটি ইন্টিগ্রেশন টি হবে, আর আপার লিমিট লোয়ার লিমিট বসালে আগে আপার লিমিট মাইনাস অফ লোয়ার লিমিট, তাহলে T2 মাইনাস T1। এবার আমরা এটাকে গুণ করে দিতে পারি, তাহলে সিভি ইন্টু T1 মাইনাস T2। এখন এই সিভির মানটা আমরা বের করব। দেখো কিভাবে বের করব, যেহেতু সিপি মাইনাস সিভি সমান আর, তাহলে এখানে সিভি দিয়ে ভাগ করে দিই, তাহলে সিপি বাই সিভি
-1 সমান r/cv, অর্থাৎ উভয় পক্ষে আমি cv দিয়ে ভাগ করেছি। এটা cv/cv মানে 1 হবে, এটা cp/cv সমান r/cp। এই পাশে করছি, তোমরা দেখে নাও। এরপরে তাহলে cp/cv কি হয়, গামা, আর গামা -1 সমান r/cv। তাহলে এখান থেকে cv এর মানটা কি পেলাম না, r/গামা -1। তাহলে এই মানটা যদি আমরা পুট করে দিই, তাহলে পুটিং দিস ভ্যালু কি হবে না, w সমান r/গামা -1 ইন্টু t1 - t2। এইটাই হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় কৃতকার্যের রাশিমালা। তোমরা এটা নোট ডাউন করে নেবে। আজ এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, দিয়ে বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে আমি নতুন নতুন ভিডিও এবং মজাদার প্র্যাকটিক্যাল এই চ্যানেলে আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যেতে পারে।